দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি আফরোজা সোমা। দেশ টিভির এই রাতের আয়োজন আপনারা জানেন যে রোজকার মতনই আমরা আজকেও কোনো একটি বিষয় যেটি সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক বা এই সমসাময়িক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটিকে আমরা ধরে এই আলোচনা এগিয়ে নিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বাইডেন ও আগামীর যুক্তরাষ্ট্র। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে তিনজন যোগ দিয়েছেন। এর মধ্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন কূটনৈতিক বিশ্লেষক জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর বাইরে আজকে আমার সঙ্গে যারা অনলাইনে যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর বাইরে আজকে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, তিনি সাবেক রাষ্ট্রদূত এবং কূটনৈতিক বিশ্লেষক এম শফিউল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের আলোচনায় যাবার আগে দর্শক আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সরাসরি সম্প্রচারিত হওয়া এই অনুষ্ঠানে আপনিও কিন্তু যোগ দিতে পারেন, আমাদের সঙ্গে রাখতে পারেন আপনার প্রশ্ন অথবা মতামত। যদি আমাদের সঙ্গে যোগ দিতে চান তাহলে দেশ টিভির পর্দায় দেখুন দুটো ফোন নাম্বার দেখানো হচ্ছে, আপনারা সরাসরি সেই নাম্বারে ফোন করতে পারেন। আমরা অনুষ্ঠানে যাব, তবে তার আগে আমরা যে বিষয়ক আলাপ আলোচনা আজকে করতে যাচ্ছি, বিশেষ করে জো বাইডেন তার যেই বিজয়ী যে স্পিচ, ভিক্টরি স্পিচ, সেখান থেকে আমরা দুটো ছোট ছোট ক্লিপ দেখব। সেখানে জো বাইডেনেরও একটি ছোট ক্লিপ থাকবে এবং মিস হ্যারিসেরও একটি ক্লিপ থাকবে। I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. And work with all my heart, with the confidence of the whole people, to win the confidence of all of you. It's about people, and that's what our administration will be all about. I sought this office to restore the soul of America, to rebuild the backbone of this nation, the middle class, and to make America respected around the world again. আনিস আলমগীর, আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগেই এই আলোচনায় আমি আসলে আজকে সূত্রপাত ঘটাতে চাই ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনাকে দিয়ে। আপনি শুনছিলেন যে জো বাইডেন বলছিলেন তিনি লাল নীলের যে বিভাজিত আমেরিকা সেটিকে দেখছেন না, তিনি দেখছেন একীভূত এবং বিভাজন মুছে যাওয়া একম এবং অদ্বিতীয় ইউনাইটেড স্টেটস। এবং তিনি বলছেন যে তিনি আসলে এই দেশের অর্থনীতিকে রিবিল্ড করতে চান, পুনর্নির্মাণ করতে চান। তো এই যে তার যে প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন সেটি কতখানি পূরণ করা সম্ভব বা সম্ভব নয়, কি চ্যালেঞ্জ রয়েছে, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। জো বাইডেনের কাছে প্রথম 6 মাস আমার মনে হয় বড় দুটো কাজ তার হাতে থাকবে এবং সেখান থেকে কতখানি সফল হয়ে বার হবে সেটা বলা মুশকিল। তার মধ্যে একটা কাজ হলো যেটা অলরেডি সে বলেছে, সেটা হলো ডিভাইসিভ আমেরিকাকে ইউনাইট করা। যে জায়গায় ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর যেভাবে নিয়ে গেছে সেই জায়গায় এটাকে ঠিক করা অত সহজ হবে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের দেখা দরকার যে কি পদক্ষেপ তিনি নিবে, বিশেষ করে এই ডিভাইডেড আমেরিকা। এবং মনে রাখতে হবে যে যদিও জো বাইডেন একটা ভোটের দিক থেকে একটা হিস্টোরিক ভোট পেয়েছেন, কিন্তু যে হেরেছে, আমি ধরে নিচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যদিও স্বীকার করছেন না, কিন্তু যে দ্বিতীয় হয়েছে সেও কিন্তু এত পরিমাণ যে ভোট পেয়েছে এটা কিন্তু অবাক কাণ্ড। যে এত নেগেটিভ পলিটিক্স করার পরে যে ভোট পেয়েছে সেটা কিন্তু চিন্তার ব্যাপার। সেই জায়গায় ব্লু আর রেড এই দুটোকে নিয়ে আসা আমার মনে হয় না খুব একটা সহজ কাজ হবে। সেই থেকে আরেকটা যে কাজ যেটা আমার মনে হয় প্রথম 3 থেকে 6 মাস তাকে একেবারে ওটার মধ্যে থাকতে হবে, সেটা প্যান্ডেমিককে নিয়ে। মনে রাখতে হবে যে আমেরিকায় যেই পরিমাণে মানুষ মারা গেছে এটা তো একেবারে আনএক্সেপ্টেবল। 2,40,000 চিন্তা করা যায় না। এবং যার কারণে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের হারার পিছনে বড় একটা কারণ কিন্তু এই প্যান্ডেমিককে তিনি তুচ্ছ করেছেন, বিজ্ঞানকে নিয়ে একেবারে হাসাহাসি করেছেন।
ডক্টর ফাউচিকে পর্যন্ত অপমান করেছেন। এগুলো আমার মনে হয় বড় একটা বিষয় হয়েছে, যেখানে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স, এবং হিসাবে দেখা গেছে অলমোস্ট 40 মিলিয়নের উপর ইন্ডিপেন্ডেন্ট ভোটার, যারা ডেমোক্র্যাট না রিপাবলিকান না, তারাও এবার এসে ভোট দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে এই দুটো বিষয়, কারণ ওই প্যান্ডেমিকের সাথে আবার অর্থনীতির সম্পর্ক আছে, যেই কারণে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে এটাকে অত গুরুত্ব না দিয়ে অর্থনীতির চাঙ্গা হয়। কিন্তু তাতে 2,40,000 যদি মারা যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে সেখানে এক ধরনের প্রচন্ড মিসম্যানেজমেন্ট হয়েছে। এই দুটো কাজ বড় আকারে তাকে করতে হবে, সেটা করতে পারবে কিনা, এবং অর্থনীতিকে আবার সেই বড় আকারে সে সামনে নিয়ে আসতে পারবে কিনা, সেটা দেখার বিষয়। কিন্তু কোনো সন্দেহ নেই এই দুটো তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমরা আপনার কাছে আরও একবার ফিরব, কিন্তু তার আগে এবারে একটু কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে ডক্টর আহমেদ বলছিলেন যে যদিও মিস্টার বাইডেন চাইছেন রেড এবং ব্লু এর বিভাজন মুছে দেবেন, কিন্তু সেটা সহজ হবে না। দুঃখিত, মাফ করবেন। আমাদের সঙ্গে এম হুমায়ুন কবির যোগ দেওয়ার কথা রয়েছে, তিনি এখনো নেই। আমি একটু এম শফিউল্লাহ আপনার কাছে যাচ্ছি। জানতে চাই যে বলা হচ্ছিল এবারের যুক্তরাষ্ট্র নির্বাচন ছিল আত্মরক্ষার যুদ্ধ, তো এই আত্মরক্ষার যুদ্ধে একটি পক্ষ স্পষ্টত মনে হচ্ছে এগিয়ে রয়েছে বা বিজয়ী হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় আত্মরক্ষা শেষ পর্যন্ত কিভাবে তারা করতে পারে, পদ্ধতিগুলো কি হতে পারে? আত্মরক্ষা বলতে আপনি কি বুঝবার চেষ্টা করছেন? জি, যেটি বলা হচ্ছিল যে অর্থনীতি এবং যে বিভাজন, সেখানে আপনি যদি সাম্প্রতিক মুভমেন্টগুলো দেখেন, মানে সেটা ব্ল্যাক লাইভ ম্যাটার্স থেকে শুরু করে সামগ্রিক অর্থে যেটিকে বলা হচ্ছে আমেরিকাকে সারিয়ে তুলবার যে লড়াই, যে যুদ্ধ ছিল, যেটি ডেমোক্রেটরা বারংবার বলবার চেষ্টা করেছেন, তো সেটা তারা কতখানি পারবেন? এটা যে স্লোগানটা ছিল আপনার সোল অফ আমেরিকা, রেস্টোর দি সোল অফ আমেরিকা। আমেরিকার যে 200-250 বছরের যে ট্র্যাডিশন, ডেমোক্রেটিক ট্র্যাডিশন, হিউম্যান রাইটস এর ট্র্যাডিশন, তারপরে আপনার যে দেশের ভিতরে যে ইগিলিটারিয়ান সোসাইটি, সেখানে আপনার বর্ণ ধর্ম ঊর্ধ্বে উঠে যে একটা সমাজ তৈরি হয়েছে আমেরিকাতে, এটা এই সমাজকে যেভাবে বিভক্ত করা হয়েছে ট্রাম্পের 4 বছরে, সেখানে সেজন্য বলা হয়েছে যে আমেরিকার যে মূল্যবোধ গুলা যেন মৃত হয়ে গেছিল, তার সোল যেন নষ্ট হয়ে গেছিল এটা বিগত 4 বছরে। এবং সেজন্য স্লোগানটা ছিল বাইডেনের যে তিনি রেস্টোর দ্য সোল অফ আমেরিকা, আমেরিকাকে আবার তার নিজের স্থানে প্রতিষ্ঠিত করবেন, যেটা আপনার ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ ইকুয়ালিটি, ল্যান্ড অফ ফ্রিডম, ল্যান্ড অফ আপনার ফ্রি স্পিচ, যে বেসিক মূল্যবোধ গুলো যেটা আমেরিকার রাষ্ট্রকে তৈরি করেছে 250 বছর থেকে, সেটাকে তিনি পুনরুদ্ধার করবেন। এবং তার পদক্ষেপ হিসাবে যে আজকে বিপুল সংখ্যক ভোটার তাকে ভোট দিয়েছে, 7.48 লক্ষ লোক ভোটার তাকে ভোট দিয়েছে এই পর্যন্ত, এই ভোট সংখ্যা হয়তো আরো বাড়বে। এবং ইতিহাসে, আমেরিকার ইতিহাসে এত ব্যাপক সংখ্যক ভোটার আগে হয়নি কখনো। আর ইন্ডিভিজুয়ালি উনি যত ভোট পেয়েছে সেটা কিন্তু একটা রেকর্ড আমেরিকার জন্য। তার মানে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক সবাই আসছে ভোট দেওয়ার জন্য একটি উদ্দেশ্য, টু রিকভার দ্য রেস্টোর দ্য সোল অফ আমেরিকা। এবং সেখানে যে মেসেজ যেটা আজকে আমরা পাচ্ছি এবং আমেরিকান পার্টি যেটা পাচ্ছি, সেটা হলো হ্যাঁ, সত্যি সত্যি তারা পদক্ষেপ হিসাবে জো বাইডেনকে তারা জয়লাভ করতে সাহায্য করেছে ভোট দিয়ে। এখন প্রশ্ন উঠবে, যেটা প্রফেসর ইমতিয়াজ বলেছেন, যে সমাজকে যে ডিভাইড করেছে, সেই ট্রাম্প কিন্তু 7.6 লক্ষ ভোট উনিও পেয়েছেন। তার মানে বিপুল সংখ্যক ভোট পেয়েছেন এবং এই সমাজকে একত্রিত করা দুরূহ কাজ। তবে যে এটা যে সবচেয়ে ভালো কথা যেটা, যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যদিও বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে, যদিও হুমকি দিচ্ছেন যে কোর্টে যাবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সহিংস রূপ ধারণ করেনি। এটা একটা ভালো লক্ষণ।
তো এতে মনে হয় যে এবং যে আমেরিকার যে আপনার যে এর আগে যে ইউনিটি ছিল ট্রাম্প আসার আগে, সেটা হয়তো তারা চেষ্টা করবেন পুনরুদ্ধার করার জন্য। এবং এখানে যারা আপনার শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারে সহায়তা করবে। তবে নির্ভর করবে ট্রাম্প যে তার যদি আপনার এই আগামী কয়েক বছরে সে কি করবে। সে যদি আবার সেই ক্ষমতার বাইরে থেকে যদি এই শক্তিকে উস্কাতে চেষ্টা করে, তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে আমেরিকা ইউনিটি ফেরত পাওয়া। ধন্যবাদ এম শফিউল্লাহ। আমরা আবার আপনার কাছে ফিরবো, কিন্তু আনিস আলমগীর, এবারে আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন যে বিভাজিত আমেরিকা, এত প্রবল পোলারাইজেশন, এত তীব্র, এখান থেকে আপনি যদি এই নির্বাচনের ফলাফলকে বিবেচনায় নিয়ে এখন ট্রাম্পের যে অবস্থান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও তিনি এমনকি বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেটও করেননি, অভিনন্দনও জানাননি, বা তার নিজের যে পরাজয় মেনে নিয়ে একটা বক্তৃতার যে রীতি আমেরিকায় রয়েছে সেটাও কিন্তু দেখা যায়নি। বরং উল্টো শোনা যাচ্ছে যে আজকে যে সোমবার বাংলাদেশ অনুযায়ী সময় শুরু হয়ে গেল, সোমবার থেকে কিন্তু তাদের মানে ট্রাম্পের আইনজীবীরা তারা কোর্টে লড়াইয়ের ময়দান প্রস্তুত করছেন। তো এখন চিত্রটা কেমন হতে পারে? চিত্র আপনি যেটা বললেন যে উনি তো এটা মেনে নিচ্ছেন না, এটা স্পষ্ট যে এটা মানছেন না, এবার বিভাজনের জায়গায় উনি যাচ্ছেন। সেই জায়গায় আইনি লড়াই চলবে। আইনি লড়াই তো এমন না যে এটা দীর্ঘদিন চলবে। আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী বা ইনস্টিটিউশন রীতি অনুযায়ী ওরা 20 তারিখে শপথ নেবে, এই ইন্টিরিয়াম টাইমে এর একটা ফয়সালা হয়ে যাবে। তবে যেটা আশঙ্কা করা হচ্ছে, মানে অতিরিক্তভাবে আমরা যেটা ইলেকশনের আগে চিন্তা করেছিলাম যেভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেই সুযোগটা কম। এবং যদিও ট্রাম্পের পক্ষে বলা হয় যে আমার 6-9-6-3 বিচারপতি, আপনি জানেন তাদের বিচারপতিগুলো সব দলীয় ভিত্তিতে নিয়োগ হয়, তো সেদিকে তার পক্ষে বিচারপতি বেশি থাকলেও আদালত তাকে রায় দেবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ সেরকম পরিস্থিতি হয়নি এবং সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে। এখন যদি আল গোরের সেই টাইমের কথা চিন্তা করে একটা রাজ্য, তাহলে কিছু এখানে ঘটানোর সম্ভাবনা ছিল, কিন্তু এখন স্পষ্ট ব্যবধানে যেহেতু বাইডেন এগিয়ে আছেন এবং ইলেক্ট উনি অলমোস্ট, এবং প্রশাসন যন্ত্র এখন ওনার পেছনে কাজ করছে। ট্রাম্পের বড় পরাজয় যে হচ্ছে সেটা তার প্রথম রাতে যে সে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে সে বক্তৃতা দিয়েছে, আমি জিতছি, আমি প্রায় জিতে গেছি, যেভাবে কথা বলছিল, এবং তার মাইক স্পেন্সের যে চেহারা ছিল, যেভাবে তার ভাইস প্রেসিডেন্ট, দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ, আমি পার্সোনালি একটা স্ট্যাটাস দিয়েছিলাম তখন, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে যে ধারু পার্টিতে নাম লিখিয়েছে। এখানে আপনাকে একটু যোগ করতে চাই, সিএনএন সার্বক্ষণিক নজর রাখছিলাম নির্বাচনের দিকে, সেখানে যখন জো বাইডেনের তার পেনসিলভানিয়ার যে 20টা যখন যোগ হয়ে যাচ্ছে, তখন সিএনএনে তারা আলাপ করছে যে এই মুহূর্তে হোয়াইট হাউস থেকে তাদের প্রতিনিধি যোগ দিয়েছে এবং বলছে ট্রাম্প এই মুহূর্তে গলফ ক্লাবে রয়েছেন, তিনি গলফ খেলছেন। তখন একজন অ্যানালিস্ট বলছেন যে তিনি হয়তো এই মুহূর্তটাকে এড়িয়ে চলবার চেষ্টা করছেন, কিন্তু আসলে কি পরাজয়টাকে এড়াতে তিনি পেরেছেন বা পারাটা সম্ভব কোনোভাবে? না, আপনি ভালো কথা মনে করেছেন। গলফ খেলার যে দৃশ্যটা, তিনি সকালে বেরিয়েছেন 11টার দিকে, সেখানে গেছেন, ঘোড়ার ডিম কোনো কিছুই খেলেননি, এবং ওইখান থেকে উনি ওইখানে বিমর্ষ ছিলেন। বিবিসি রিপোর্টার যে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট যে আছে তারা, এবং যারা যে সমস্ত করেসপন্ডেন্ট আছে সবাই একসাথে গিয়েছিল, ওরা বললো যে সে বিমর্ষ অবস্থা আছে, তার পুরো দিনটাই বিমর্ষ কেটেছে, সেখানে তার বন্ধু বান্ধবদের সাথে সে আড্ডা মেরেছে, তার নিজস্ব গল্ফ ক্লাবে সে গিয়েছিল, এবং নির্দিষ্ট সময় যেটা আসার কথা সেই সময় উনি আসেন নাই, অনেক দেরিতে এসেছেন, এবং যাওয়ার সময় আসার সময় দুই সময় তাকে ধুয়ো মানে রাস্তায় মানুষ মানে তার নিন্দা করেছে, এবং সবাই তার, এবং সে যে বলল যে ওইখান থেকে এসে যখন হোয়াইট হাউসে প্রবেশ করছে সেই সময় সে যে নতজানু হয়ে ঢুকছে, তার যে অন্য সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বিজয়ী ভেসে আসে এবং তার যে অধ্যত্ব, কিছুই নাই। আসলে সে তার মনের দিক থেকে বলেন, সব দিক থেকে
আইনি দিক থেকে সব দিক দিয়ে পরাজিত এই জায়গায় হয়েছে, একটু আমি কিন্তু আপনাকে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে একগুয়ার চাই। লোক বলেই সেটা মেনে নিতে পারছে না। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যেও এখন এক ধরনের দ্বিধা দেখা যাচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলোতে খবর এসছে যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি আদালতে যেতে চাইছেন, তিনি কারচুপির অভিযোগ এনেছেন, তিনি রেজাল্ট এখনো মেনে নেননি, কিন্তু তার দলের ভেতর থেকেই কেউ কেউ কথা বলছে যে এই ফল মেনে নেওয়া উচিত। এমনকি মিট রমনি, তার দলেরই একজন সিনেটর, তিনি কিন্তু কংগ্রেচুলেট করেছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ট্রাম্পের জন্য এটা না, কি আসলে দুর্বলতা? ওই দলটাকে সে এমন এক অবস্থানে নিয়ে গেছে, সেটা তো ট্রাম্পের দল একটা আছে, আবার রিপাবলিকান একটা আছে। রিপাবলিকান যারা, তারা আপনি বলছেন যে মিট রমনি সহ অনেকে কনগ্রেচুলেট করছে বা ওরা এটা মেনে নেওয়ার কথা বলছে, কিন্তু মেজর অংশ কিন্তু বলে নাই। এবং ওরা সেন্ট্রাল পার্টি ডিসিশন নিয়েছে লড়ার জন্য। এই 4টে প্রদেশ যেটার কথা বলছিলেন আপনি, অ্যারিজোনা, তারপর জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, এখানে তারা আইনি লড়াই করবে। যদিও আইনি লড়াইতে কোনো কিছু পারবে না, মানে কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে তারা লড়বে। এবং এখানে কোনো দ্বিধা নাই যে তার পেছনে তার দল নাই, দলের আপনার লোক কাছে আছে। আবারও ফিরবো, এবার একটু আবারও ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে ফিরতে চাই। যদি আসলে এই যে আদালতে এই লড়াই গড়াই বা দীর্ঘায়িত হয়, তাহলে আমেরিকা কি ধরনের সাংবিধানিক জটিলতায় পড়তে পারে বলে আপনারা আশঙ্কা করছেন, বা অতীত থেকে কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় কালকে যেহেতু ওয়ার্কিং ডে, আরো স্পষ্টত হবে। মানে মানে আমি আমেরিকার কথা বলছি, সেই হিসাবে, বা আজকে শুরু হয়েছে ওয়ার্কিং ডে। আমার মনে হয় সোমবার হয়তো বোঝা যাবে যে কতখানি কোর্ট এটা গ্রহণ করবে। অনেক স্টেটে কিন্তু কোর্ট মূল্য দেয়নি। এখন একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়তো সে যাবে যেভাবে মনে হচ্ছে। এই যাওয়ার পিছনে একটা রাজনীতি আছে। আমার মনে হয় সে যেটা করতে চাচ্ছে সেটা হলো যে যেই ভোট ব্যাংকটা সে তৈরি করেছে, সেই ভোট ব্যাংককে এটাই বোঝাতে চাচ্ছে যে আমি কিন্তু হেরেছি ওদের ওদের কারণে, ওদের কারসাজিতে কারণে। এটা ব্যতিক্রম না, আমরা অনেক দেশেই এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমেরিকা এই পর্যায়ে যাবে সেটা হয়তো আমরা কখনো ভাবিনি, তবে ব্যতিক্রম না। তো যেভাবে রাস্তা যেভাবে জিতেছে, সেখানে আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এমন কিছু করবে। তবে তার যেটা আশা সেটা হলো, যেহেতু সুপ্রিম কোর্ট রাইট উইং, একেবারে বড় আকারে রাইট উইং সুপ্রিম কোর্ট টিল্ট হয়ে আছে, তার ধারণা যে তারা তার যেই নালিশগুলো সেটা খুব ভালোভাবে তারা দেখবে। অন্য কথায়, জো বাইডেনের যত বা তার দলের ডেমোক্র্যাটদের যত দোষ সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সেই জায়গায় সে নিয়ে যেতে চাচ্ছে অনেকটা রাজনৈতিক কারণেই। আমার মনে হয় না যে সে থামলে তো আগেই থামতো, কিন্তু তাকে প্রেডিক্ট করা খুব মুশকিল। কিন্তু মানে এত মানে আনপ্রেডিক্টেবল একটা পার্সন যে হঠাৎ করে একদিন বলে ফেলতে পারে যে না, আমি আমি চলে যাচ্ছি। তো আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আমার মনে হয় এই উইকটা যেহেতু লং ওয়ার্কিং ডেজ থাকবে বেশ কিছু, তাতে আমার মনে হয় যে একটা সুযোগ আছে যে খুব তাড়াতাড়ি জিনিসটা সমাধান হবে। আমি মনে করছি যে অত বেশি হয়তো লাগবে না, কারণ যেটা অলরেডি বলা হচ্ছে, এত ওভারওয়েলমিং একটা ভিক্টরি। এটা যদি একটা ওয়ান ইলেকট্রাল কলেজের বিষয় থাকতো তাহলে হয়তো তাও, কিন্তু এত বেশি যে ভিক্টরি, ওই প্রসেস ছাড়া, ওই ব্যালটের প্রসেস ছাড়া ওই ধরনের একটা জিনিস হয়তো আনতে চেষ্টা করবে যে ইলেকশন ডেট পার হয়ে গেছে ইত্যাদি, তারপরে কেন এই ব্যালট গুলো আসলো, এগুলো আগে কেন, ওই প্রসেসের ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত হয়তো জাজদের নিতে হবে। কিন্তু ওটা ছাড়া বড় আকারে আমার মনে হয় না সম্ভব এখানে ওভারটার্ন করা। তবে দেখা দরকার উনি নিজে সে কি করে। তবে রাজনীতি যে করছে এখনো, এটা না বোঝার কোনো কারণ নেই। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমরা এবার একটু কামালা হ্যারিসের ছোট্ট একটি তার বক্তৃতার একটি অংশ শুনতে চাই, কারণ আপনারা জানেন ইতোমধ্যেই যে কামালা হ্যারিস আমেরিকার ইতিহাসে তিনি প্রথম
নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি একজন ব্ল্যাক এবং সাউথ এশিয়ান হিসেবে, মানে তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং জামাইকান তার পিতা ছিলেন। ফলে তিনি যে ইতিহাস তৈরি করেছেন তা আমরা জানবো, কিন্তু তার আগে চট করে একটু তার বক্তৃতার একটি অংশ দেখে নিতে চাই। Democracy is not a state, it is an act. And what he meant was that America's democracy is not guaranteed. It is only as strong as our willingness to fight for it, to guard it, and never take it for granted. And protecting our democracy takes struggle, it takes sacrifice, but there is joy in it, and there is progress, because we, the people, have the power to build a better future. আপনারা দেখছিলেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের খানিকটা অংশ। আমরা এই বিষয়ক আলাপচারিতায় যাব একটি ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন দেশ টিভির রাতের আয়োজন দেশের কথা দশের কথা। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি সংক্ষিপ্ত সময় পরই। আপনারা দেখছেন দেশ টিভির রাতের আয়োজন দেশের কথা দশের কথা। বিরতি থেকে ফিরে এলাম। বিরতিতে যাবার আগে আমরা আলাপ করছিলাম বাইডেন ও আগামীর যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গে। আজকে এই নিয়ে আলাপ করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষক এবং জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এবং সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমরা বিরতিতে যাবার আগে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের একটি ছোট্ট ক্লিপ দেখে নিয়েছিলাম। এটি ধরেই আমি একটু ফিরতে চাই এম শফিউল্লাহ আপনার কাছে। আপনি শুনছিলেন যে মিস হ্যারিস তিনি বলছিলেন যে ডেমোক্রেসি বলতে শুধু কেবল রাষ্ট্রকে বোঝায় না, বরং এটি একটি অ্যাক্ট যেটি জনগণ তারা তাদের সকলের সম্মিলিত ইচ্ছা শক্তি দিয়ে এই কাণ্ডটি ঘটান, রাষ্ট্র কোন দিকে যাবেন কি যাবেন না। এখান থেকে আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে যুক্তরাষ্ট্র সহ আপনি ইউরোপ এমনকি এশিয়াতে পাশের আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় দেশ ভারতের দিকে যদি তাকান, এই যে ডান পন্থা বা এই যে রক্ষণশীলতার এই রকম জয় জয়কার, চারিদিকে রক্ষণশীলতার পদধ্বনি বা জয়ধ্বনি শোনা যাচ্ছে, এই নির্বাচন জো বাইডেনের বিজয়, এই বিজয় থেকে কি আসলে সেই রক্ষণশীলতার দিকে কোনো বার্তা যায় বা যাচ্ছে? কামালা হ্যারিস বলছে যে ডেমোক্রেসি কথা বলেছে এবং ডেমোক্রেসির জন্য স্ট্রাগল করতে হয় এটা উনি বলেছেন, এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে আবার সে জয়ের কথা বলেছেন। এটা ডেমোক্রেসি যে দেশে আছে এটা অর্জন করতে হয়। এখন যেটা আপনি বলছেন যে ডানপন্থীদের উত্থান, এটা ডানপন্থীর লোক কিন্তু সব দেশে অল্প স্বল্প সব দেশে আছে, এটা ডরমেন্ট থাকে। যেমন আমেরিকাতে এটা ছিল, কিন্তু পরিবেশ ছিল না তাদের সামনে আসার। ট্রাম্প তাদের সামনে নিয়ে আসছে তার পলিসির জন্য। এবং তেমনিভাবে ভারতে আপনার যে উগ্র ডানপন্থীরা ভারত স্বাধীনতার সময় থেকে তারা ছিল এবং তাদের হাতে মহাত্মা গান্ধীও নিহত হয়েছে। কিন্তু এত বছর পর্যন্ত এই শক্তি ডরমেন্ট ছিল। যে বিজেপি ক্ষমতায় আসছে তখন তারা এখন সামনে চলে আসছে। এটা ফ্রান্সে আছে, ইউরোপীয় অন্য দেশে আছে, ডানপন্থী সব অস্ট্রেলিয়াতে আছে, সব দেশে আছে, কিন্তু তারা পরিবেশ পায়নি বলে তা উপরে আসতে পারেনি। এটা অনেকটা সহজতা প্রবৃত্তি একটা সেকশন অফ পিপল ইন এনি কান্ট্রি। এখন যে আজকে যে ইলেকশন রেজাল্টটা আমেরিকা দিয়েছে, সেখানে তারা দিয়েছে যে মধ্যপন্থী ডেমোক্রেটিক ফোর্সেসকে তারা ক্ষমতা করেছে, ক্ষমতা দিয়েছে। এই মেসেজটা হলো যে ডানপন্থী যে উগ্র যে ডানপন্থী যেটা ট্রাম্প সামনে নিয়ে আসছিল আমেরিকাতে, সেটা এখন পিছনে যাবে। আর কিন্তু অন্যান্য দেশেও
যে আজকে ট্রাম্প যদি বিজয় হতো তাহলে কিন্তু এই উগ্রপন্থীদের দাপট কিন্তু অনেকাংশে বেশি হতো। সেখানে কিন্তু একটা বাধাগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ এম শফিউল্লাহ। আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু ডক্টর আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সময়, আচ্ছা ডক্টর ইমতিয়াজ আহমেদ একটু বিরতি নিচ্ছি কারণ একটি প্রশ্ন আছে দর্শকের। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রিফাত আহমেদ মিরপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, জো বাইডেন জয়ী হওয়াতে বাংলাদেশের রাজনীতিক কোনো প্রভাব পড়বে কিনা, আনিস আলমগীর স্যারের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ রিফাত আপনার প্রশ্নের জন্য। আমরা এই উত্তর খুঁজবো, আনিস আলমগীরের কাছে যাব, এখন নয়। তার আগে একটু ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের সময় আপনি নেটো থেকে শুরু করে ইউরোপ, এশিয়া সব দেশেই সম্পর্কের মার্কিন যে সম্পর্ক ছিল চিরাচরিত সেখানে একটা ব্যত্যয় ঘটেছে, সম্পর্কের অবনমন ঘটেছে, এবং সেখানে আপনি চীনের সঙ্গে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং নাফটা বা উত্তর আমেরিকার যে মুক্ত বাণিজ্য বিষয়ক যে চুক্তি ছিল সেখান থেকে তিনি আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন। এই যে এত ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং বিশেষ করে রাশিয়া আর নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করবার একটা প্রচেষ্টা ট্রাম্পের দিক থেকে দেখা গিয়েছে বলে আমেরিকার যে চিরায়ত যে মিত্র শক্তি তাদের সঙ্গেও কিন্তু এক ধরনের টানাপোড়েন সম্পর্কে দেখা গিয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে? এটা বেশ কয়েকটা দিক আছে। একটা হলো আমেরিকার অর্থনীতি বিশ্বায়নের বলতে গেলে বেশ কয়েকটা ধাপের পরে কিন্তু যেই লাভটা মনে করেছিল প্রথম দিকে সেই লাভটা হয়নি, বরং দেখা গেছে যে চীনের একটা বড় লাভ হয়েছে, কিছু ভারতেরও লাভ হয়েছে, বিশ্বায়নের কারণে বাংলাদেশেরও বলতে গেলে বড় লাভ হয়েছে। সেই অর্থে আমরা যদি আমেরিকার ম্যাপটা দেখি তাহলে ওই লাল অংশটা কিন্তু একেবারে মাঝখানে, যেখান থেকে সব ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলো চীনে না হয় বাংলাদেশে নালে ভারতে চলে গেছে। সেই জায়গায় বিশ্বায়ন থেকে সরে যাওয়ার যেই চিন্তাটা, এটা কিন্তু একটা ভিত্তি আছে, একটা অর্থনৈতিক ভিত্তি আছে। কারণ অন্যান্য দেশ যেহেতু উঠে এসেছে এবং আমেরিকা তার আবার যুদ্ধের একটা বিষয় ছিল, সেখান থেকেও সে চেষ্টা করেছে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আমেরিকার ভিতরে উন্নতি করার। কিন্তু যেভাবে যে নেগেটিভ পলিটিক্স নিয়ে শুরু করেছে তাতে সবগুলো মানুষ, সবগুলো দেশই তার পার্টনার গুলো বলতে গেলে রীতিমতো একবারে হতভম্ব হয়ে গেছে। জাপান থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, নর্থ আমেরিকা, কানাডা সবাই, কারণ সে একেবারে ওই একেবারে ইনসুলার পলিটিক্সে চলে গেছে এবং সেটার ভিত্তিটা যেটা বললাম যেহেতু আছে বলেই তার একটা পপুলিস্ট এজেন্ডা আছে। এখন বাইডেনের যেটা বড় করণীয় যে ওটাকে সে রিভার্স করতে পারবে কিনা বা কতখানি রিভার্স করবে। যদি দেখা যায় হিসাবে যে না, এই 4 বছরে এই ডিগ্লোবালাইজেশন সত্যিকার অর্থে আমেরিকার অর্থনীতিকে ভালো করেছে বা চাঙ্গা করেছে, তাহলে কিন্তু জো বাইডেনের বড় কিছু করার আমার মনে হয় না সুযোগ থাকবে। সে বরং আস্তে আস্তে কিন্তু দেখা যাবে সেও ওটাকে ধরে রাখতে হবে। কিন্তু যদি হিসাব টিসাব করে দেখা যায় যে না, ক্ষতি বেশি হয়েছে, লাভটা অতখানি হয়নি, কিছুটা হয়তো লাভ হয়েছে কিন্তু বড় ক্ষতি হয়েছে, তাহলে হয়তো সে আবার রিগ্লোবালাইজেশনে যাবে, ইউরোপের সাথে আরো বড় সম্পর্ক, আবার সেই জাপানের সাথে বড় সম্পর্ক সেগুলো করতে যাবে এবং সেই হাতে হয়তো চীনেরও আস্তে আস্তে হয়তো চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে। কিন্তু ওই অঙ্কটা, মূল জিনিসটা হলো অর্থনীতি। অর্থনৈতিক কাঠামোটা খুব ভালো করে তার দেখতে হবে। এখানে একটু বলে রাখি যে এখানে প্যান্ডেমিক আসার ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারেই আর পারলো না। কারণ হচ্ছে যে সে কিন্তু বারবার অর্থনীতিকে চাঙ্গা রাখতে চেয়েছে ওই কারণেই, কারণ সে জানে ভালো করে যে অর্থনীতি যদি ভাটা হয় তাহলে কিন্তু সে কোনোভাবেই পারবে না জিততে। কিন্তু দেখা গেল অর্থনীতিকে রাখার জন্য 2,40,000 জীবন হারিয়ে গেল। ওখানে যে একটা ক্রিয়েটিভলি সে কিছু করবে, রাষ্ট্রের মধ্যে যে পাবলিক হেলথটাকে যে আরো সামনে নিয়ে আসবে, কিন্তু তার যে রাজনীতি সেখানে পাবলিক হেলথ তো নেই, তার যে রাজনীতি সেখানে ওয়েলফেয়ার স্টেট নেই, তার যে রাজনীতি সেখানে স্টেট স্পন্সর এইড নেই। এই যে বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে সে একটা ট্র্যাপে পড়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে।
এখন বাইডেন, কোনো সন্দেহ নেই প্যান্ডেমিক, আমি যেটা প্রথমেই বললাম, প্যান্ডেমিক তার একটা বড় বিষয় থাকবে। এই প্যান্ডেমিকের সামনে রেখে সে যদি মনে করে যে না রিগ্লোবালাইজেশনটাই লাভ হবে, তাহলে সে ওদিকে যাবে। মূল জিনিসটা দেখতে হবে যে আমেরিকার অর্থনীতি কোনটা বেশি লাভ করবে, তার উপর নির্ভর করবে আবার ফেরত যাওয়া। না হলে কিন্তু দেখা যাবে যে 4 বছরে হয়তো ততটা না, মাঝামাঝি হয়তো বসলো। কিন্তু আমি যেটা বললাম সবগুলোই কিন্তু একেবারে স্পেকুলেশন। আমাদের দেখা দরকার বাইডেন কতদূর যে তার অর্থনীতি থেকে চাঙ্গা করবে। ওই জায়গাটা হলো মেইন, আমার মনে হয় অ্যাটেনশন দেওয়াটা, এবং সেই জায়গায় আমাদেরও দৃষ্টি থাকা উচিত আমেরিকার অর্থনীতি কত তাড়াতাড়ি উঠে আসবে। ধন্যবাদ ডক্টর আহমেদ। আনিস আলমগীর, আপনার কাছে আমারও এই একই প্রশ্ন নিয়ে আসবার পরিকল্পনা ছিল, যেটি দর্শক করেছেন, যে এই যে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ বা সবচেয়ে অ্যাক্টিভ গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো একটা এরকম অবিস্মরণীয় ফল, ভোটের চিত্র। এই নির্বাচনের পর এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের কি ধরনের রদবদল হতে পারে, হেরফের হতে পারে, বা কি প্রভাব আমাদের সম্পর্কে পড়তে পারে? আমি বড় ধরনের কোনো প্রভাব পড়বে তো মনে করি না। পড়বে মানে নেগেটিভ তো কিছু হবেই না, পজিটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশের যে ভূমিকা আমাদের রাষ্ট্র হিসাবে, আমরা যে সমস্ত বিষয়গুলোকে মূল্য দিয়ে থাকি, আমাদের মূল্যবোধের সাথে ডেমোক্রেটদের মূল্যবোধের খুব তফাৎ নেই। আমরা মানবাধিকারের কথা বলি, আমরা অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা জলবায়ু পরিবর্তনের যে বিষয়ায়নে যত সব এলিমেন্টস আছে, আমরা সবগুলোতে কিন্তু এগিয়ে এসে আমরা সেগুলোকে সহযোগিতা করি। আমাদের সাথে এই ডেমোক্রেট দলের বিশেষ সম্পর্ক যে আছে সেটা কিন্তু অতীতেও প্রমাণিত হয়েছে। অতীতে শেখ হাসিনা সরকার যখন প্রথম আসে, তখন কিন্তু ক্লিন্টন প্রথমবারের মতো একজন মার্কিন রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছিলেন। মাঝখানে যে আপনার যখন ওবামা ছিলেন, তখন আমাদের সাথে সুসম্পর্ক ছিল। হিলারির ইলেকশনের সময় বাংলাদেশ একটু রিলাক্টেন্ট ছিল হিলারিকে নিয়ে। হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ডেমোক্রেটদের যে নীতি ছিল, সেটা ওনার ব্যক্তিগত সম্পর্কের কারণে এখানে ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে উনি ওইটাকে বরং জল ঘোলা করেছেন। এটা বাংলাদেশেরটা না যতটা ভূমিকা ছিল, হিলারির ততটা বেশি ভূমিকা ছিল। এবং এটা মার্কিন ভূমিকার থেকেও হিলারির ব্যক্তিগত রোষ, ব্যক্তিগত ভূমিকার জন্য সে একটু সমালোচিত হয়েছে। এবং সেগুলো শুধু বাংলাদেশে নয়, তার আভ্যন্তরীণ রাজনীতিতেও সে সমালোচিত হয়েছে এবং সে ভালো জবাব পেয়েছে। বাংলাদেশ এখন বাইডেন আসার ফলে বাংলাদেশের অনেকগুলো লাভ আছে। প্রথমত, বাইডেন প্রথম বলেছে যে আমার প্রথম কাজ হবে প্যারিস চুক্তি থেকে যে জলবায়ু সংক্রান্ত যে জাতিসংঘের উদ্যোগ, সেখান থেকে আমেরিকা সরে এসেছিল। তার প্রথম কাজ হবে যে সেখানে আবার যোগ দেওয়া। বাইডেন সেটা করবেন। আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন রাষ্ট্র, সবচেয়ে বিপদের মধ্যে আছে। সো আমাদের এদিক থেকে একটা বিরাট অর্জন আমি মনে করি। প্রথম দিক থেকে জিএসপি নিয়ে বাংলাদেশের কিছু চাওয়া আছে, সেগুলো পরিবর্তন এই পরিস্থিতিতে আমার মনে হয় পূরণ হবে। আর রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বার্ডেন। এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে চীন, ভারত দুই দেশ বাংলাদেশের সাথে একটা মানে কি বন্ধুত্বের খেলা খেলে আসলে কোনো কাজ দিচ্ছে না। এদিকে আমেরিকা বারবার আমাদের সহযোগিতার কথা বলে, কিন্তু তারাও কিছু করছে না। আসলে এই দেশগুলো নিজেরাই তো জাতিগত সমস্যা তৈরি করে আছে। যে দেশ চীন, তার নিজেই সে মুসলিম নির্যাতন করে। যেই দেশ ইন্ডিয়া, তার তো কোনো হিসাব নাই কিভাবে সে মুসলিম নির্যাতন করছে, ইভেন ইনক্লুডিং আপনার কাশ্মীর। এবং দাঙ্গা হাঙ্গামার মধ্যে সারাদিন আছে। একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে একটু পরিচিত করেছে একটা রাষ্ট্রকে এই মোদী সরকার এসে। তারপর যে লোকটা বর্ণবাদী, সেই ট্রাম্প নিজে আবার আমাদেরকে কতটা সহায়তা করবে। সব দিক থেকে বাইডেন এই ইস্যুগুলো, যে কথাগুলো আমি বললাম, সেই ইস্যুগুলো নিয়ে কেউ বাইডেন এবং তার ডেমোক্রেট কিন্তু সোচ্চার। তারা কিন্তু কাশ্মীর ইস্যুতে সোচ্চার, তারা রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার। আমার মনে হয় এই ত্রিদেশীয় একটা হতে যাচ্ছে বাংলাদেশের সাথে। চায়না,
বাংলাদেশ এবং মায়ানমার একটা আলোচনা হতে যাচ্ছে। সেই আলোচনার প্রেক্ষিতে কি রেজাল্ট আসে আমরা দেখি, পরবর্তীতে নিশ্চয়ই আমেরিকার কাছ থেকে আমরা বড় ধরনের সহায়তা পাওয়ার এ বিষয়ে আশা করছি। ধন্যবাদ আনিস আলমগীর। এই জায়গাতেই আমি একটু ডক্টর আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে পৃথিবীতে বড় বড় যে কিছু যুদ্ধ সাম্প্রতিক বা একটু অতীতে যদি ফেরত যান, সেই সময়ে দেখা গেছে ঘটনাচক্রে হোক যেভাবেই হোক, ডেমোক্রেটরা মার্কিন ক্ষমতায় ছিল। তো এখন এই প্যান্ডেমিকের সময় এবং এর পরিবর্তিত যে অর্থনৈতিক একেবারে সারা দুনিয়াতেই যেই ভেঙে পড়া ধসে পড়া অবস্থা, সেখানে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এই যুদ্ধ বা সামনের ভবিষ্যৎ কি প্রেডিক্ট করছেন আপনি? এখানে দুটো জিনিস, যুদ্ধে এখন যুদ্ধ করাটা কিন্তু আসলেই অত লাভজনক না, এটা খেয়াল রাখতে হবে। আগে যতখানি লাভজনক ছিল, কারণ যে পরিমাণে খরচ হয় একটা যুদ্ধ করতে, এমনকি একটা আমেরিকান সোলজারের পিছনে যে পরিমাণ খরচ হয়, সেই তুলনায় যার সাথে যুদ্ধ করছে, আমি যদি আফগান কোনো মুজাহিদিন দেখি, তুলনামূলকভাবে কোনো ব্যালেন্সই না এটা। মানে তারা যদি, কথা বলছি, আফগান তারা যদি একজন আমেরিকান সোলজারকে যদি করতে পারে, তাহলে ওই তুলনা হিসাবে হয়তো 200 বা 400টা আফগান লাগবে, যে কস্ট যদি আমি বলি। তো সেই জায়গায় বড় একটা ফিনান্সিয়াল ইস্যু হয়ে গেছে, যেটা আমেরিকা যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করেছিল, সেটা কিন্তু এখন আর পারছে না, কারণ অনেকগুলো পার্টনার চলে এসেছে এখানে, রাশিয়া, চীন, বিভিন্ন, আবার ভারত, ছোট ছোট দেশগুলো উঠে এসেছে। সেই কারণে একটা সমস্যা হয়ে গেছে যে আগের মতো লাভ নাই, এটা একটা। আর একটা হলো যুদ্ধ করার পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। এখন কিন্তু আমেরিকার ওই মানুষ পাঠাতে হয় না, এখন তো ড্রোন একটা তার সম্পদ, ড্রোন নিয়েই যত আফগানিস্তানে বলা হোক বা আমরা যদি ইসরায়েলের এইগুলি সবগুলো কিন্তু ড্রোনের মাধ্যমেই যুদ্ধ হচ্ছে, এমনকি সিরিয়ায় ড্রোনের মাধ্যমেই যুদ্ধ। এই ড্রোনটাই সামনে আসবে, তারপর তো সাইবার ওয়ারফেয়ার, আরেকটা ওয়ারফেয়ার যেটা চালু হয়ে গেছে। তো পুরো যুদ্ধের এটা কিন্তু সে আগের মতন যে একেবারে জাহাজ নিয়ে নেমে ওখানে বোমবার্ড করবে, সেই পদ্ধতিটা নেই। এই দুটো কারণে আমরা হয়তো জো বাইডেনের সময়ও, যেটা ডোনাল্ড ট্রাম্পের সময় সবাই বলে যে উনি তো কোনো যুদ্ধ করেননি, কিন্তু তারা কিন্তু দেখছেন না যে ড্রোন অ্যাটাকে কি হয়েছে, বড় বড় ঘটনা কিন্তু তার আমলে হয়েছে। কিন্তু যেহেতু ড্রোন অ্যাটাক করেছে, যার জন্য এটা বড় কিছু একটা ঘটনা হিসাবে সামনে আসেনি। তো আমাদের দেখা দরকার যে জো বাইডেন তার মূলত অর্থনীতিটাকে ঠিক করতে চেষ্টা করবেন। আসলেই কিন্তু আমেরিকার অর্থনীতি, আমি যদি চীনের সাথে তুলনা করি, আমি সবসময় আমার ছাত্রদের বলি যে সাংঘাই থেকে যদি কেউ নিউ ইয়র্কে যায়, তাহলে একেবারে মনে হবে তৃতীয় বিশ্বে এসেছে। মানে এই হলো তুলনা, আমি যদি চীনের সাথে তুলনা করি, চীনের যে কাঠামো তৈরি হয়েছে, আর এখন যদি কেউ আমেরিকায় যায়, আসলেই চিন্তার ব্যাপার যে আমেরিকা এই অবস্থা কেমন করে হলো। তো ওই জায়গায় যদি আমেরিকা যেতে হয়, তাহলে তার অর্থনীতিকে ঠিক করতে হয়। এখন সে সমস্যা পড়েছে, অর্থনীতিকে বিশ্বায়নের মাধ্যমে ঠিক করবে, কারণ সেখানে দেখা যাচ্ছে যে সেখানে লাভ হচ্ছে চীনের, সেখানে লাভ হচ্ছে ভারতের ইত্যাদি, বা বাংলাদেশের লাভ হচ্ছে, নাকি একেবারে ইনসুলার হয়ে না, দুটোকে ব্যালেন্স করবে। ওই জায়গায় হলো একটা ক্রিয়েটিভ ইনপুট দরকার, যে তার অর্থনীতি কি দ্বারা ঠিক করবে। অর্থনীতি হতে যাচ্ছে মূল চ্যালেঞ্জ। ডক্টর আহমেদ, আপনার কাছে আবারও ফিরবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি এম শফিউল্লাহ, আপনার শেষ বক্তব্য শুনতে চাই। আপনি শুনছিলেন যে ডক্টর আহমেদ বলছিলেন অর্থনীতি মূল চ্যালেঞ্জের জায়গা, এর পাশাপাশি আপনি আর কি কি দেখছেন, মানে সামনে বাইডেনের জন্য আর কি কি চ্যালেঞ্জের জায়গা থাকতে পারে, পাবলিক হেলথ, প্যান্ডেমিকের সময়, এবং এর পাশাপাশি আর কি চ্যালেঞ্জের বিষয় আপনি দেখছেন, যদি সংক্ষেপে বলেন। ডক্টর নির্জাদ আহমেদ খুব সুন্দরভাবে বলেছেন যে আমেরিকার ওয়ার ইকোনমি ছিল এক সময়, সে ওয়ার ইকোনমি এখন আর নাই। কিন্তু যুদ্ধ না করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরবদের কাছে $125 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। এর কারণ হলো ইরানের কে একটা সবচেয়ে বড় শত্রু হিসাবে দাঁড় করিয়েছিল।
সম্ভব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটা বলা হয়, সেই ওয়ারের মাধ্যমে ইরানকে একটা মানে ভীষণ একটা শক্তি, আক্রমণাত্মক শক্তি হিসেবে হাজির করে ভয় দেখিয়ে আরবদের কাছে কিন্তু $125 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। তেমনি ভাবে চীনের উত্থানকে কেন্দ্র করে ভারতকেও সেরকম একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের ভিতরে রেখে ভারতের কাছে অস্ত্র বিক্রি করছে। এখন সামনের যে সমস্যাটা আসবে, ওয়ার ইকোনমি ছাড়াও চায়নার সাথে আমেরিকা কিভাবে তার সমস্যাগুলো সমাধান করবে, এবং যে তার ট্রাম্প যে আপনার ট্রেড ওয়ার শুরু দিয়ে গেছিলেন, সে তার সমাপ্তি কিভাবে ঘটবে। তারপরে প্যান প্যাসিফিক যেটা ছিল পার্টনারশিপ, তার বদলে এখন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা নিয়েছে সেটা কিভাবে অ্যাড্রেস করা হবে। এই সমস্যাগুলো বহির্বিশ্বে আমার মনে হয় যে এই সমস্যাগুলো ফেস করতে হবে, বিশেষ করে চায়নার সাথে। এটা কিভাবে সেই চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন হবে এখন যে উত্তেজনার মধ্যে আছে। কারণ যতই বাড়বে ততই কিন্তু ট্রেডের ক্ষেত্রে চীনের খুব একটা ক্ষতি হবে না। আমেরিকার অলরেডি অর্থনীতি খুব ভালো পজিশনে নাই। সুতরাং এই কয়েকটা চ্যালেঞ্জের সামনে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ এম শফিউল্লাহ। এবারে আনিস আলমগীর, আপনার কাছে শেষ প্রশ্ন, সংক্ষেপে উত্তর চাইব। এই নির্বাচনে একটি বড় নিয়ামক হয়ে উঠেছিল গণমাধ্যমের ভূমিকা, বিশেষ করে প্যান্ডেমিকের কারণে। যে সময় বিশেষ করে আপনি যদি ডেমোক্রেটদের পুরো ক্যাম্পেইন কার্যক্রমটা দেখেন, প্রচার কার্যক্রমের মধ্যে বড় অংশই ছিল তাদের মানে কয়েক মিলিয়ন টাকা তারা রেখেই ছিল, মানে ডলার তারা রেখেই ছিল এই ডিজিটাল এবং টেলিভিশনের ক্যাম্পেইনের ক্ষেত্রে। বিজ্ঞাপন তারা বানিয়েছে এবং সব মিলিয়ে এখানে মিডিয়ার ভূমিকা কি দেখছেন? বিশেষ করে রেজাল্ট যখন বেরোলো সেখানে বলা হচ্ছে সুরও গণমাধ্যম পাল্টেছে। আপনি কি দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। আপনি দেখেন ট্রাম্প হেরেছে কি কারণে? প্রথমত এখন হয়েছে করোনার ম্যানেজমেন্টটা ঠিক ছিল না। 2,30,000 বা 40,000 লোক মারা গেছে, সেটা একটা বড় ইস্যু। আর সমাজটাকে সেই শুরু থেকেই বিভক্ত করে দিয়েছে। একটা এই যে হোয়াইটদের এত উগ্র, হোয়াইটদের আরও উগ্র করেছে। এই উগ্রতার মধ্য দিয়ে তারপরে ঘটলো একজন কালো লোককে আপনার পুলিশ হত্যা করলো, ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলন শুরু হলো, সমাজের বিভক্তিটা আরও 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 চরম হয়ে গেল। এই বিভক্তির মধ্যে সে ফায়দাটা নিয়েছে। মিডিয়া আপনি দেখেন সর্বশেষ জরিপগুলো যদি দেখেন 9% ভোটে বাইডেন এগিয়ে থাকার কথা বলেছে, কিন্তু আজকে দেখেন কোথায় প্রায় 47% ভোট পেয়েছে এই ট্রাম্প, আর তার বাকি অল্প ব্যবধানে জিতে আছে বাইডেন। তার মানে মিডিয়ার প্রিডিকশনও ঠিক হয়নি। বিরাট একটা অংশ সাইলেন্ট ভোটার যেগুলা ট্রাম্পের সাপোর্টার ছিল, সেই সাপোর্টাররা ট্রাম্পকে ভোট দিয়েছে। সে যে উগ্রবাদী আন্দোলন করেছে সেই উগ্রবাদী আন্দোলনের ফল হিসেবে সে পেয়েছে। নর্মালি ধরা হয় যে ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট দুইটাতে ডেমোক্রেটদের বড় পজিশন আছে, আর মাঝখানে যারা আছে তারা রিপাবলিকান। এই রিপাবলিকানদেরকে ট্রাম্প খুব ভালোভাবে সফল হয়েছে উগ্রতার দিকে নিয়ে রেজাল্টটা তার পক্ষে আনার জন্য, কিন্তু চূড়ান্ত বিচারে সে সফল হয়নি মিডিয়ার কারণে। কেন কারণ হয়নি? কারণ এই যে আপনি হোয়াইট যারা ছিল, যারা শিক্ষিত হোয়াইট, তারা কিন্তু আগে তার দিকে ছিল, আর দেখি একবার দিয়ে দেখি, কিন্তু তারা তার থেকে সরে এসেছে। তাহলে লিবারেল হোয়াইট প্লাস শিক্ষিত শ্রেণী, ব্ল্যাক বলেন, এশিয়ান বলেন, আমেরিকান বলেন, সবাই মিলে তার বিরুদ্ধে গিয়েছে। এবং এই ট্রাম্পের বিরুদ্ধে যে যাওয়া, এই নেতৃত্বটা দিয়েছে মিডিয়া। এটা হয়তো অনেকে বলবে না, এই তার বিরুদ্ধে যাওয়ার এই নেতৃত্বটা দিয়েছে মিডিয়া। কিভাবে দিয়েছে? একটা ক্লাউন হিসাবে তাকে প্রতিষ্ঠিত করেছে মিডিয়া। 4টা বছর তাকে ক্লাউন হিসাবে দেখিয়েছে। আসলে সে ক্লাউন হিসাবেই ছিল। ক্লাউন হিসাবে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে পরিচালিত করছিল এবং একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছিল। তার প্রেস্টিজ যেখানে ছিল উচ্চতায়, তাকে নিচে নিয়ে গেছে। আজকে বাইডেন যে বক্তৃতা দিয়েছিল সেটাখানে বলছে বিশ্বে আমরা আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় নিয়ে যাব। দুইটা কথা গুরুত্বপূর্ণ। আরেকটা, আমরা যে বিভক্ত হয়ে আছি, আমরা হোয়াইট ব্লু অ্যান্ড রেড, সেটা না, আমি ইউনাইটেড আমেরিকার প্রেসিডেন্ট, সেই ইউনাইটেডের কথা,
করার কথা বলছে। সো এখানে মিডিয়ার ভূমিকাটা আরও বেশি কতটা জোরালো ছিল আপনি খেয়াল করে দেখেন। সে লাস্ট যে বক্তৃতা দিচ্ছিল সেখানে যে মিথ্যাচার করছিল সেখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তাকে বর্জন করেছে। এটা ভাবা যায় কোনো একজন রাষ্ট্রপতি বক্তৃতা দিচ্ছে সেই সময় মিডিয়া তাকে স্টপ করে দিয়েছে, মিথ্যাচার করছে, ওর বক্তব্য আমরা প্রচার করব না। আমার একটা হিসাব আছে 1316 দিন সে ক্ষমতায়, সেই ক্ষমতাকালে সে 22,247 বার, এটা মিডিয়া এসেছে, 247 বার মিথ্যা কথা বলেছে। এই মিথ্যার আবার ক্লাসিফিকেশন করেছে কোন ধরনের কি মিথ্যা। এত মিথ্যার মধ্যে একটা লোককে প্রতিষ্ঠিত করেছে যে সে যে একটা মিথ্যাবাদী। এই মিডিয়ার দ্বারাই সে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে বলেন টুইটার পর্যন্ত তার টুইটকে ব্ল্যাক করে দিচ্ছে। এর থেকে অপমান মিডিয়া আর কোনো কাউকে করে না এবং মিডিয়া সফল হয়েছে। ধন্যবাদ আনিস আলমগীর। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে সংক্ষেপে 2-3 বাক্যে শেষ মূল্যায়ন শুনতে চাই। জো বাইডেনের আগামীর আমেরিকাকে আপনি কিভাবে দেখছেন? দুটো বিষয় একেবারে বলা যায় যে প্রথম 100 ডেজ তো বটেই, তার চেয়ে একটু বেশি সময় লাগবে। সেটা হলো প্যান্ডেমিক এবং সেটা হলো ভ্যাকসিন। সেখানে একটা গ্লোবাল কোঅপারেশনের একটা সুযোগ আছে। আবার WHO তে ফেরত যাওয়ার একটা সুযোগ আমি মনে করি জো বাইডেন হয়তো নিবে। সেই গ্লোবাল পার্টনারশিপে হয়তো বাংলাদেশ লাভবান হওয়ারই কথা, কারণ আমরা পৃথিবীর 8ম দেশ হিসেবে হয়তো আমাদের সেখানে একটা লাভ হবে। দ্বিতীয়ত আমি যেটা বললাম, যেই ডিভাইডেড সোসাইটি সেটাকে ঠিক করতে হবে এবং সেটাকে ঠিক করার একটাই উপায় হলো অর্থনীতি থেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসা। কিভাবে সে করবে সেটা দেখা দরকার। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং আমাদের সঙ্গে অন্য যে দুজন অতিথি ছিলেন এম শফিউল্লাহ এবং আনিস আলমগীর। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আজকে আলাপ করছিলাম বাইডেন ও আগামীর যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গে এবং এই দীর্ঘ আলোচনায় অতিথিরা অর্থনীতি এর উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কি করে এই বিভক্ত আমেরিকা লাল নীল থেকে আবারও ইউনিফাইড একত্রিত একীভূত আমেরিকা হয়ে উঠতে পারে সেই বিষয়ে নেতারা বাইডেন জোর দিচ্ছেন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অর্থনীতি এবং সেই অর্থনীতিকে টেনে তুলবার কায়দা কানুন কি হতে পারে এই নিয়ে বিস্তারিত আজকে আলাপ হয়েছে। তবে পাশাপাশি স্বাস্থ্য বা পাবলিক হেলথ এটি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এমনকি অর্থনীতিকে চাঙ্গা করতে হলেও যে পাবলিক হেলথকে গুরুত্ব দিতে হবে এই প্রসঙ্গটিও কিন্তু আলোচনায় বারংবার ঘুরে ফিরে এসেছে। আজ আমাদের সময় শেষ, এখানেই শেষ করতে হবে দেশের কথা দশের কথা। তবে আগামীকাল আবারও ফেরত আসবো সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আফরোজা সোমা। শুভরাত্রি।